চুক্তিতেই রাষ্ট্রপতি রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে বিএনপির নেতারা কোন সাংবিধানিক উপায়ে উপস্থিত ছিলেন সে প্রশ্নটা আমরা করতে চাই। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে তার স্পষ্ট বক্তব্য আমরা জানতে চাই। সেই ব্যাখ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে হবে। বিএনপির এমপিরা তারা আইন অমান্য করলেন। সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য একমাত্র দায়িত্বশীল ব্যক্তি হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রত্যক্ষ দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিএনপির এমপিরা তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন না। জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025 অনুযায়ী এবার নির্বাচিত সদস্যরা একই সাথে জাতীয় সংসদের সদস্য, একই সাথে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য। সেখানে বিধান করা হয়েছে যে একই দিনে সদস্যরা দুই ধরনের শপথই তারা গ্রহণ করবেন। কিন্তু প্রথম দিনই বিএনপির এমপিরা তারা আইন অমান্য করলেন। আইন প্রণয়নের জন্য যারা সংসদে আসলেন তারাই যদি আইন অমান্য করে চলেন এবং দিনের শুরুতেই যদি তারা আইন অমান্য করেন, তাহলে তার ব্যাখ্যা কি সেটা এখনো পর্যন্ত অনুপস্থিত। জুলাই সনদ আদেশ অনুযায়ী 10 ধারায় বলা হয়েছে 30 দিনের মধ্যে যেমন করে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে হয় ঠিক তেমন করেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও আহ্বান করতে হবে একই পদ্ধতিতে, অনুরূপ পদ্ধতিতে। এবং এই পদ্ধতির কথা বলা আছে সংবিধানের 72 অনুচ্ছেদের মধ্যে। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন 1 মাসের মধ্যে এবং শর্ত আছে যে প্রধানমন্ত্রী নিজে লিখিতভাবে রাষ্ট্রপতিকে অধিবেশন আহ্বান করার জন্য পরামর্শ প্রদান করবেন। বাংলাদেশের সংবিধানে 48 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতার জায়গায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতি রেখে অন্য প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রধানমন্ত্রীর থেকে পরামর্শ গ্রহণ করবেন। আমরা দেখি যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন রাষ্ট্রপতির অফিস থেকে আহ্বান করার কথা, কিন্তু তারও আগে শর্ত হলো যে এই অধিবেশন আহ্বান করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে লিখিতভাবে পরামর্শ যেতে হবে। অর্থাৎ এই যে 30 পঞ্জিকা দিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হলো না, এর প্রত্যক্ষ দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কখনো অসাংবিধানিক, কখনো জোর জবরদস্তিমূলক সম্বোধন করেছেন, কিন্তু তিনি এটা ভুলে গিয়েছেন যে আজকের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তিনি এই আদেশ মেনে গণভোটে হ্যাঁর পক্ষে তিনি ক্যাম্পেইন করেছেন। গণভোটের কথা যে আদেশের মধ্যে বলা হলো সে আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁর ক্যাম্পেইন যিনি করলেন সে একই ব্যক্তি নির্বাচনের পরে গণভোটের ফলাফল হলে যে কর্তব্য তার উপর আরোপিত হয় সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সেটা তিনি মানলেন না। এটা স্পষ্টতই দ্বিচারিতা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি দায়িত্বশীল ব্যক্তি নন, আইনমন্ত্রীও দায়িত্বশীল ব্যক্তি নন। সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য একমাত্র দায়িত্বশীল ব্যক্তি হচ্ছেন প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রপতির অফিসের মাধ্যমে এই অধিবেশন আহ্বান করবেন। আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে তার স্পষ্ট বক্তব্য আমরা জানতে চাই। যিনি নির্বাচনের আগে গণভোটে হ্যাঁর কথা বলেছেন ব্যক্তিগতভাবে, তার দলের লোকদেরকেও তিনি দলীয়ভাবে হ্যাঁর পক্ষে অবস্থান নেওয়ার জন্য বলেছেন, সেই প্রধানমন্ত্রী তার কমিটমেন্ট থেকে, জাতির কাছে ওয়াদা থেকে তিনি নিজেকে কেন বিরত রেখেছেন সেই ব্যাখ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে হবে। এমন জনগুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায়, সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ ঘটেছে, 26-এর নির্বাচনের মধ্য দিয়ে 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে তাদের মতামত দিয়েছেন। এত বিপুল সমর্থন থাকার পরেও প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের প্রসঙ্গ, সংস্কারের প্রসঙ্গ
সংবিধান সংস্কার পরিষদের প্রসঙ্গ তিনি এড়িয়ে যেতে পারেন না। অবশ্যই প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার ব্যক্তিগত বক্তব্য এবং তিনি একটি দায়িত্বশীল অবস্থানে রয়েছেন, সেই দায়িত্বশীল জায়গা থেকে তার বক্তব্য অবশ্যই পরিষ্কার করতে হবে। বারবার সংবিধানের দোহাই দেওয়া হয়, কিন্তু একটা জিনিস বেমালুম চেপে যাওয়া হয় যে 24 অভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, এই বাংলাদেশে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতি বিরাজ করছে। আমরা পুরোপুরি সংবিধানের ভিতরেও নাই, আবার আমরা অসাংবিধানিক কিছু আমরা করছি না। যদি অসাংবিধানিকতার দোহাই দেওয়া হয়, তাহলে আজকে বিএনপির যিনি আইনমন্ত্রী আছেন, তিনি তখনকার অ্যাটর্নি জেনারেল, সরকার গঠন হওয়ার আগেই 5 তারিখের পর বিএনপি অ্যাটর্নি জেনারেলের অফিস কিভাবে দখল করেছিল, সেটাকে সংবিধান সম্মত ছিল কিনা সেই প্রশ্ন আমাদের আছে। আমরা তাদের কাছে জানতে চাই যে সংবিধানের 106 অনুচ্ছেদের বদৌলতে রাষ্ট্রপতি কোর্টের থেকে পরামর্শ চেয়েছিলেন, তখন তো কোনো প্রধানমন্ত্রী ছিলেন না, তার থেকে পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি কোর্টের কাছে পরামর্শ চাইলেন, সেখানে সাংবিধানিকতা রক্ষা হলো কিনা সে প্রশ্ন আমরা করতে চাই। যে রাষ্ট্রপতি একটা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা সংবিধানে না থাকার কারণে হাসিনার সময় থেকেই বলা হতো তত্ত্বাবধায়ক সরকার হবে না। এই সংবিধানের কোথাও তো অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নেই। তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে বিএনপির নেতারা কোন সাংবিধানিক উপায়ে উপস্থিত ছিলেন সে প্রশ্নটা আমরা করতে চাই। প্রশ্নগুলো সংবিধানের ধারা দিয়ে ব্যাখ্যা হয় না, এই প্রশ্নগুলো ব্যাখ্যা হয় জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে। জনগণের অভিপ্রায় ছিল বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করার, তারা ফ্যাসিবাদকে উৎখাত করেছে এবং আইনের একেবারেই বেসিক যে ডক্ট্রিন, নেসেসিটি নোস নো ল, প্রয়োজন কোন আইন মানে না, সেই অভিপ্রায়ের ভিত্তিতে 106কে জাস্ট একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে এই সরকারের সাংবিধানিক ধারাবাহিকতা বা অন্যান্য বিষয়গুলোকে সংযুক্ত করা হয়েছিল। একটা বিষয় খুব অদ্ভুত ভাবে আমরা খেয়াল করি, রাষ্ট্রপতি পদে চুপ রয়েছেন, আমরা তার পদত্যাগের কথা, অপসারণ কথা সেই শুরুর সময় থেকে আমরা বলে এসেছি। আমরা যখন বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতির অপসারণ চেয়েছি, তখন এই সংবিধানের বোদ্ধারা তারা এসে বলেছেন যে দেশে প্রধানমন্ত্রী নাই, সংসদ নাই, স্পিকার নাই, যদি রাষ্ট্রপতি পদে যে ব্যক্তি আছেন তিনিও না থাকেন, তাহলে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে সেটা পূরণ করার মতো কোনো বিকল্প আমাদের হাতে নাই। রাষ্ট্র কাঠামোটা যেভাবে চলছে সেটাকে ঠিক রেখে বাকি যা কিছু আছে সেগুলোর দিকে মনোযোগ দিয়ে নির্বাচনের পরে এই বিষয়ে সুরাহা করা যেতে পারে। নির্বাচন হলো, সংসদ গঠিত হলো, স্পিকার নির্বাচিত হলো, এখনো কোন প্রয়োজনের ভিত্তিতে চুপ্পুকে এই রাষ্ট্রপতি রাখতে হবে সেই ব্যাখ্যা আমাদেরকে প্রদান করতে হবে।